Hello everybody, welcome to the Way of Solution 11th April 2026 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে পর্ব আমরা আজ চর্চা করব। তো প্রতিদিন যেমন চর্চা করা হয়, ইচ অ্যান্ড এভরিবডি যারা যুক্ত হচ্ছে তাদের সকলকে বলবো TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো। যদি ডাউনলোড না করে থাকো, সেখানে ডাউনলোড করলে তোমরা 7.0 ব্যাচে ভর্তি হতে পারবে, যে ব্যাচটা আমাদের সবথেকে রিসেন্ট ব্যাচ, যেখানে একটাই ব্যাচের মাধ্যমে তোমরা সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে। বেসিক থেকে এখানে তোমাদের শেখানো হবে। যদি তুমি এই মুহূর্তে ভর্তি হও তাহলে অনেকটা ছাড় পেয়ে যাবে। তো ইচ অ্যান্ড এভরিবডি চেক করো TWS একাডেমি অ্যাপে 7.0 ব্যাচ। শুরু করছি আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম, সম্প্রতি প্রয়াত সিডি গোপীনাথ কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সম্প্রতি প্রয়াত হচ্ছেন সিডি গোপীনাথ, যিনি ডেয়ার স্টুডেন্টস যুক্ত ছিলেন ক্রিকেট খেলার সাথে। ফরমার ইন্ডিয়ান ক্রিকেটার, ভারতের প্রাক্তন ক্রিকেট প্লেয়ার সিডি গোপীনাথ পাসড অ্যাওয়ে পিসফুলি ইন চেন্নাই অন থার্সডে। বৃহস্পতিবার তিনি চেন্নাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সিডি গোপীনাথ, এবং তিনি ডিয়ার স্টুডেন্টস ভারতের একজন ফরমার ক্রিকেটার ছিলেন। পোষণ পাখওয়াদা মূলত কোন কেন্দ্রীয় মন্ত্রকের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি? পোষণ পাখওয়াদা এটি মূলত ডিয়ার স্টুডেন্টস নারী ও শিশু বিকাশ মন্ত্রকের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি। The Ministry of Women and Child Development will celebrate the 8th edition of Poshan Pakhwada from 9th to 23rd April 2026. 9 থেকে 23 এপ্রিলের মধ্যে পোষণ পাখওয়াদার 8তম সংস্করণ উদযাপন করতে চলেছে বা উদযাপন করছে মিনিস্ট্রি অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ ভারতের কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক। এই কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের বর্তমান মন্ত্রী হচ্ছেন অন্নপূর্ণা দেবী। ইনি হলেন ভারতের এই মন্ত্রকের দায়িত্বে আছেন বর্তমানে। প্রশ্ন 3, 10ই এপ্রিল 2026 তারিখে বিহারের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিলেন? বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যিনি কয়েকদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা দেখেছি তিনি রিসেন্ট টাইমে সাম্প্রতিক সময়ে পদত্যাগ করেছেন তার মুখ্যমন্ত্রী পদ থেকে, এবং ডিয়ার স্টুডেন্টস তাকে সম্প্রতি জনতা দল ইউনাইটেড অর্থাৎ JDU তার পলিটিক্যাল পার্টি, সেই জনতা দল ইউনাইটেডের থেকে তিনি বিহার রাজ্যের হয়ে রাজ্যসভার একজন চেয়ারম্যান হিসাবে রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন সম্প্রতিকালে। বিহার চিফ মিনিস্টার নীতিশ কুমার টেক্স ওথ অ্যাজ রাজ্যসভা মেম্বার। নেক্সট, আমাদের 4 নম্বর প্রশ্ন, ভারত ও কোন দেশের মধ্যে সাইক্লোন 4 সামরিক মহড়াটি আয়োজিত হচ্ছে? কোথায় নয়, কোন দেশের মধ্যে বলা হয়েছে। তো ভারত এবং কোন দেশের মধ্যে সাইক্লোন বলে এই সামরিক মহড়াটি হচ্ছে? সাইক্লোন হচ্ছে একটি যৌথ সামরিক মহড়া যেটি ভারত এবং মিশরের মধ্যে আয়োজিত হয়ে থাকে। ইন্ডিয়ান আর্মি কন্টিনজেন্ট দ্য পার্টিসিপেট ইন 4th এডিশন অফ ইন্ডিয়া ইজিপ্ট জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ সাইক্লোন 4 ইন ইজিপ্ট। চতুর্থ সংস্করণ সাইক্লোন বলে এই যে সামরিক মহড়া, তার চতুর্থ সংস্করণে ভারত অংশগ্রহণ করতে চলেছে। এটা ভারত এবং ইজিপ্ট অর্থাৎ মিশরের মধ্যে একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, একটা বিশেষ আমরা যদি দেখি সামরিক মহড়া, সেটি ডিয়ার স্টুডেন্টস এই বছর অনুষ্ঠিত হবে মিশরে, যেখানে আমাদের ভারতের আর্মি বা ইন্ডিয়ান আর্মি পার্টিসিপেট করতে চলেছে। ওকে, মিশর দেশ, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি নীল নদের দান, আফ্রিকা মহাদেশে অবস্থিত, এবং বিশেষ করে পিরামিড অফ গিজা পিরামিডের জন্য খুব বিখ্যাত বিশ্বজুড়ে। এই মিশর দেশটার রাজধানী হচ্ছে কায়রো, মুদ্রা মিশরীয় পাউন্ড, এবং রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি, ইনি হচ্ছেন মিশরের বর্তমান রাষ্ট্রপতি পদে আছেন। 5 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আজকে, 2026 সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? গতদিনে আমরা দেখেছি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত হচ্ছে
বিশকেক বলে একটা জায়গাতে। বিশকেকটা কোথায় আছে? বিশকেকটা অবস্থিত আছে কোথায়? কিরগিজস্তানের রাজধানী বিশকেক। সেখানে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে এবং ভারত সেখানে বেশ কিছু পদকও জিতেছে। এবারে দেখো এখানে বলা হচ্ছে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ, এটা কোথায় হচ্ছে? এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ এটা অনুষ্ঠিত হচ্ছে মঙ্গোলিয়াতে। মঙ্গোলিয়া এটা এশিয়া মহাদেশের একটা ল্যান্ডলক কান্ট্রির মধ্যে পড়ে। ইন্ডিয়া উইন্স 16 গোল্ড মেডেল অ্যাট 2026 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ। তো এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026 সেটাতে ভারত 16টা মেডেল জিতেছে, যেটা মঙ্গোলিয়াতে অনুষ্ঠিত হচ্ছে। অ্যান্ড মঙ্গোলিয়ার রাজধানী কি? উলান বাটার হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী। মঙ্গোলিয়া দেশের মুদ্রা হচ্ছে মঙ্গোলিয়ান টোগ্রক। এবং মঙ্গোলিয়া থেকে একটা বিশেষ বৈশিষ্ট্য জেনে রাখো, এটা হচ্ছে বিশ্বের সব থেকে এমটিএস্ট কান্ট্রি, অর্থাৎ বিশ্বের সব থেকে খালি কান্ট্রি। বিশ্বের সবচেয়ে খালি ভূমি যে দেশে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার ম্যাক্সিমাম পপুলেশন সেটা বাস করে তাদের রাজধানী উলানবাটারে। আর পুরো মঙ্গোলিয়াটা পড়ে আছে ডিয়ার স্টুডেন্টস একদমই খালি হিসাবে। মঙ্গোলিয়াতে প্রচুর পরিমাণে আমরা লিভিং প্রাণী দেখতে পাবো, যেমন ঘোড়া। মঙ্গোলিয়াতে মানুষের থেকে বেশি ঘোড়া আছে, এটা একটা ফ্যাক্ট, বুঝছো? মানে সেখানকার মানে জঙ্গলি ঘোড়া যেটাকে বলা হচ্ছে ওয়াইল্ড হর্স খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। সো মঙ্গোলিয়া অবভিয়াসলি খুব খুব গুরুত্বপূর্ণ, যেখানে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ চলছে। নেক্সট, পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে? 2026 সালের এপ্রিল মাসে সম্প্রতিকালে উত্তর সিকিমের ধসে আটকা পড়া পর্যটকদের উদ্ধারে ভারতের সেনা বা ভারতীয় সেনা কোন অপারেশন চালিয়েছে? সিকিম বা উত্তর সিকিমে পর্যটকরা সেখানে আটকা পড়েছে কিসের কারণে? তুষার ধসের কারণে, ঠিক আছে, বা ভূমি ধসের কারণে সেখানে আটকা পড়েছে তারা। এবং তাদের উদ্ধার কার্যের জন্য ভারতীয় সেনাবাহিনী যে অপারেশনটি চালিয়েছে তার নাম কি? অপারেশন মেঘদূত, অপারেশন হিম সেতু, অপারেশন গঙ্গা, অপারেশন সমুদ্র। অ্যান্সার হবে অপারেশন হিম সেতু। ইন্ডিয়ান আর্মি কমপ্লিটস টুরিস্ট রেস্কিউ অপারেশন হিম সেতু ইন নর্থ সিকিম ল্যান্ডস্লাইড। বুঝতেই পারছো। চলো এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি। 2026 সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে মীনাক্ষী হুডা 48 কেজি বিভাগে কোন পদক জিতেছে? মীনাক্ষী হুডা ভারতের একজন বক্সিং খেলোয়াড় বা বক্সার, ভারতের একজন। অবভিয়াসলি তার নাম থেকে আমাদের জিডি বা ইত্যাদি পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে মীনাক্ষী হুডা কোন খেলার সাথে যুক্ত, এইভাবে। সো আমরা জেনে রাখবো বক্সিং এর সাথে যুক্ত। তিনি 48 কেজি বিভাগে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে জিতেছেন স্বর্ণ পদক। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন মীনাক্ষী হুডা বা মীনাক্ষী হুডা ডিফেটেড নমনদারি এনাক আমাগ আলান, বাপরে, যাই হোক একটু কঠিন নাম আছে। ইনি হচ্ছেন মঙ্গোলিয়ারই একজন প্লেয়ার যাকে 5-0 হারিয়েছেন অ্যান্ড 5-0 টু ক্লিনস দ্য গোল্ড ইন দ্য 48 কেজি। তো 48 কেজি বিভাগে তিনি গোল্ড মেডেল জিতেছেন। কাকে হারিয়েছেন? এই মঙ্গোলিয়ার এই প্লেয়ারটাকে, যার নাম হচ্ছে নমুনখ দারি, তাকে হারিয়েছেন সম্প্রতি। এছাড়া প্রীতি পাওয়ার ওভারকাম দ্য চ্যালেঞ্জ 5-0 এগেইনস্ট চাইনিজ তাইপিং হুয়াং হোসিয়াও ওয়েই, তাকে হারিয়েছেন তিনি 54 কেজি 54 কেজি বিভাগে। তিনি তাহলে একটা গোল্ড জিতেছেন, প্রীতি পাওয়ার। তাহলে তিনজন এখানে গোল্ড জিতেছে। ফার্স্ট হচ্ছে কি? ফার্স্ট হচ্ছে মীনাক্ষী হুদা, দেন হচ্ছে প্রীতি পাওয়ার। আর 3 নম্বর যিনি জিতেছেন তিনি হচ্ছেন হোয়াইল প্রিয়া ঘনঘাস ডিফিটেড নর্থ কোরিয়াস উন গয়ং, যাকে তিনি ডিয়ার স্টুডেন্টস 3-0 হারিয়েছেন ইন এ 60 কেজি ফাইনাল। তো 60 কেজির ফাইনালে তিনি তাকে হারিয়েছেন। তো এখানে আমরা জেনে রাখবো 3 জনের নাম, যেগুলো হাইলাইট করা আছে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে কি প্রিয়া, প্রীতি এবং মীনাক্ষী হুদা। এরা 3 জনে স্বর্ণপদক জিতেছে এখানে, খুব ইম্পর্টেন্ট নাম। এরা সকলেই বক্সিং এর সাথে যুক্ত। নেক্সট 8 নম্বর প্রশ্ন। 2027 সালে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম বিদ্যুৎ সরঞ্জাম প্রদর্শনী ইলেকট্রামা এর 17তম সংস্করণটি কোথায় লঞ্চ করা হলো? 2027 সালে অনুষ্ঠিত হবে ইলেকট্রামা, যেটা বিশ্বের বৃহত্তম, বিশ্বের সবথেকে বড় বিদ্যুৎ সরঞ্জাম, ইলেকট্রনিক যে ডিভাইস গুলো আছে তার একটা প্রদর্শনী। তার 17তম সংস্করণটি লঞ্চ করা হয়েছে নতুন দিল্লিতে সম্প্রতিকালে।
17th edition of Electrama 2027 launched in New Delhi. চলো, এই ছিল আমাদের আজকের 8টি কারেন্ট অ্যাফেয়ার্স। গুরুত্বপূর্ণ আজকে 8টাই কারেন্ট অ্যাফেয়ার্স আমি পেয়েছিলাম, সবগুলো চর্চা করলাম। এবারে আমরা কিছু জিকে প্রশ্ন চর্চা করি। প্রতিদিন যেমন জিকে প্রশ্ন চর্চা করা হয়, তার আগে বর্তমানে ফাউন্ডেশন 7.0 ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তার সাথে সাথে আমাদের এখানে আরো অনেক ব্যাচ চলছে, যেমন রেলের ব্যাচ, এসএসসির ব্যাচ, ডব্লিউপি কেপি ফাউন্ডেশন, এনএমজিএনএম ব্যাচ, আপার প্রাইমারির প্র্যাকটিস, এবং তোমরা যদি কেউ আমাদের এখানে ফাউন্ডেশন ব্যাচ নিতে চাও সেই ব্যাচও কিন্তু এখানে চলছে অনগোয়িং। এবং সাথে সাথে আরেকটা ব্যাচ, সেটা হচ্ছে অগ্নিবীরের ব্যাচ। যারা অ্যাডমিশন নিতে চাও অগ্নিবীরের ব্যাচে নিতে পারো। সমস্ত ব্যাচগুলো আমাদের লাইভ আছে TWS একাডেমিতে। যদি কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা কল করতে পারো। তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত প্রবলেম এখানে সলভ করা হয়ে থাকে। 10টা থেকে 9টার মধ্যে, 7টার মধ্যে তোমরা এই হেল্পলাইন নাম্বারটা খোলা পাবে। চলো আমরা আজকে এবার একটু জিকে প্রশ্ন প্র্যাকটিস করি। নিচের কোনটি গ্লোবাল কমন বা বিশ্বজনীন সাধারণ সম্পদের একটি উদাহরণ? মানে এই সম্পদটার উপরে কোনো দেশের নির্দিষ্ট করে কোনো হস্তক্ষেপ নেই, সবার সম্পদ। তো গ্লোবাল কমন বা বিশ্বজনীন সাধারণ সম্পদের মধ্যে পড়ে কোনটি? অবশ্যই আন্টার্কটিকা। বিশ্বজনীন সাধারণ সম্পদ বা গ্লোবাল কমনের অংশ আরো অনেক জিনিস আছে, যেমন মহাকাশ। মহাকাশে কারো কিন্তু হস্তক্ষেপ নেই, মহাকাশ সবার জন্য। বায়ু, বায়ু, মহাসমুদ্র, মহাসমুদ্র, এগুলো হচ্ছে গ্লোবাল কমনের মধ্যে পড়ে, বুঝেছো? এবং আন্টার্কটিকা অবভিয়াসলি। আরশোলার শ্বাসযন্ত্র হলো আরশোলার শ্বাসযন্ত্রের নাম কি? ট্রাকিয়া হচ্ছে আরশোলার শ্বাসযন্ত্র। এছাড়া ঘাস ফড়িং এর নাম শুনেছো? ঘাস ফড়িং, তারও কিন্তু শ্বাসযন্ত্র হচ্ছে ট্রাকিয়া, ঠিক আছে? ঘাস ফড়িং এর শ্বাসযন্ত্রের নাম কি? তারও হচ্ছে ট্রাকিয়া। আর আমাদের মানুষের শ্বাসযন্ত্র অবভিয়াসলি ফুসফুস মানুষের ক্ষেত্রে। নেভিগেশন স্যাটেলাইট কোন ধরনের সিগন্যাল ব্যবহার করে? বলো। নেভিগেশন স্যাটেলাইট গুলো সাধারণত রেডিও তরঙ্গ ব্যবহার করে সিগন্যাল দিয়ে থাকে, বা সিগন্যাল রেডিও ওয়েভটাকে তারা কিন্তু সিগন্যাল হিসাবে ব্যবহার করে। এবারে দেখো নেভিগেশন স্যাটেলাইট, আমাদের ভারতের একটা এই ধরনের স্যাটেলাইট দেখি। ভারতের নেভিগেশন স্যাটেলাইটের মধ্যে কি আছে? ভারতের নেভিগেশন স্যাটেলাইটের মধ্যে আছে ন্যাভিক। এটা হচ্ছে ভারতের নেভিগেশন স্যাটেলাইট, একটা খুব গুরুত্বপূর্ণ স্যাটেলাইট। এটা ভারতের ভারতের ইসরো দ্বারা এটাকে বিল্ড করা হয়েছিল, যেটাকে আমরা নেভিগেশন স্যাটেলাইট হিসেবে দেখছি। আচ্ছা, রেডিও ওয়েভ সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। রেডিও ওয়েভ হচ্ছে দ্য লংগেস্ট, যদি আমরা দেখি দীর্ঘতম ওয়েভলেন্থ বা তরঙ্গ আমরা যদি বলি, সেটা হচ্ছে রেডিও ওয়েভের। সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি হচ্ছে গামারে, আর সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিও ওয়েভের। এছাড়া যদি দেখি এক্স রে, বিভিন্ন তোমার হচ্ছে ছবি করতে, হাড়ের ছবি বা ইত্যাদি করতে এক্স রে ব্যবহার করা হয়, জানো তোমরা নিশ্চয়ই। আর ইনফ্রারেড রে, এটারও এক জায়গায় ব্যবহার হয়, কোথায়? টিভি রিমোটে, ঠিক আছে? টিভি রিমোটে কোনটির ব্যবহার করা হয়? ইনফ্রারেড রশ্মির ব্যবহার করা হয় টিভি রিমোটের ক্ষেত্রে। সুন্দরবনের মতো লবণাক্ত জলাভূমিতে যে ধরনের বিশেষ বন দেখা যায় তাকে কি বলা হয়? শুধু সুন্দরবন নয়, বিশ্বের বিভিন্ন জায়গাতে তোমরা দেখতে পাবে লবণাক্ত যে জলাভূমিগুলো আছে, লবণাক্ত সমুদ্র তীরবর্তী অঞ্চল, সেখানে ম্যানগ্রোভ অরণ্য জন্মে থাকে, তাই তো? ম্যানগ্রোভ উদ্ভিদ এগুলোকে বলা হয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালিত হয়?
প্রতি বছরেই পালন করা হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, সেটি কবে? সঠিক উত্তর 15ই সেপ্টেম্বর পালন করা হয়। কোন শহর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী শহরের তালিকায় স্থান পেয়েছে? দেখো, ভারতের দুটি শহর আছে ইউনেস্কোর তালিকায়। ফার্স্ট হচ্ছে 2017 সালে ঘোষিত হওয়া আহমেদাবাদ শহর। কোথায় আছে আহমেদাবাদ? আহমেদাবাদ কোথায় আছে? গুজরাট রাজ্যের সবরমতী নদীর তীরে অবস্থিত আছে, যেটা নির্মাণ করেছিলেন আহমদ শাহ নামক একজন গুজরাটের নবাব। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে তাহলে সঠিক উত্তর আহমেদাবাদটা করি, অপশন বি সঠিক উত্তর আহমেদাবাদ। এছাড়া 2019 সালে একটা শহর যেটার নাম হচ্ছে জয়পুর। জয়পুরকে আমরা কি বলি? পিঙ্ক সিটি। এবং জয়পুরের আরেকটা নাম হচ্ছে ঐতিহ্যবাহী শহর, এটা রাজস্থানে অবস্থিত আছে। এটাও একটা আমাদের ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছিল, রাজস্থানের রাজধানী জয়পুরটা। তো এই দুটো হচ্ছে ভারতের বর্তমান ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান পেয়েছে বর্তমানে উল্লেখযোগ্য শহরগুলির মধ্যে। নেক্সট হচ্ছে ভারতীয় সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বা ভারতীয় সশস্ত্র বিপ্লবের জনক বলা হয় বাসুদেব বলবন ফাড়কেকে বা ফাড়কেকে। ঠিক আছে, এখানে ফাড়কে আছে, এটা ফাড়কে বলা হয়। তো বাসুদেব বলবনকে আমরা বলছি ভারতীয় বিপ্লববাদের জনক। তাহলে বিপ্লববাদের জননী কে? বিপ্লববাদের জননী কে? বিপ্লববাদের জননী হচ্ছে ডেড স্টুডেন্টস মাদাম কামা। তাকে আমরা ভারতীয় বিপ্লববাদের জননী হিসাবে চিনি। কোন শহর দুটি মহাদেশে অবস্থিত আছে? কোন শহর দুটি মহাদেশে অবস্থিত আছে বলো? দেখো, দুটি মহাদেশে অবস্থিত আছে এরকম একটা শহর যদি আমরা বলি, সেটা হচ্ছে ইস্তানবুল। কোথায় আছে ইস্তানবুল? তুরস্কে। তাহলে তুরস্ক দেশটাও কিন্তু দুটি মহাদেশে অবস্থিত আছে। তুরস্ক দেশটাও কিন্তু দুটি মহাদেশে। তুরস্কের এই অংশটাকে মনে করো ইস্তানবুল শহর। ইস্তানবুলের মাঝখানে একটা জলভাগ আছে যেটাকে আমরা বলি বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী যেটা ইস্তানবুলকে দুটি খণ্ডে বিভক্ত করেছে এবং তুরস্ককে দুটি মহাদেশে বিভক্ত করেছে। বসফরাস প্রণালী। বসফরাস প্রণালীর পশ্চিম দিকের অংশটা হচ্ছে ইউরোপ, ইউরোপে অবস্থিত আছে। আর পূর্ব দিকের অংশটা অবস্থিত আছে কোথায়? এশিয়া মহাদেশে। তাহলে আমরা দেখব এই যে তুরস্ক দেশ বা ইস্তানবুল শহর দুটোই কিন্তু দুটি মহাদেশে আছে। আচ্ছা, তুরস্ক সম্পর্কে জেনে রাখো, তুরস্ককে আমরা বলে থাকি ইউরোপের রুগ্ন মানুষ। ইউরোপের রুগ্ন মানুষকে তুরস্ক। আচ্ছা, তুরস্ক সম্পর্কে আরেকটা জিনিস, তুরস্কের রাজধানীর নাম কি এবং তুরস্কের মুদ্রার নাম কি বলো? তুরস্ক দেশের রাজধানী ও মুদ্রার নাম কি হবে? রাজধানী হচ্ছে আঙ্কারা, তাই তো? ইস্তানবুল কিন্তু রাজধানী নয় তুরস্কের, আঙ্কারা হচ্ছে রাজধানী। আর মুদ্রা হচ্ছে তুর্কি লিরা হচ্ছে এদের মুদ্রার নাম। ক্লিয়ার? এরপরে অ্যারোনটিক্স বিদ্যাটি কি নিয়ে পড়াশোনা করে? অ্যারোনটিক্স বিমানের নকশা ও চলাচল, বিমান হেলিকপ্টার ইত্যাদি নকশা চলাচলকে আমরা অ্যারোনটিক্স বলি। অপশন বি রাইট অ্যান্সার। কোন কমিটি ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করেছিল? ভারতীয় রিজার্ভ ব্যাংক 1935-এ স্থাপিত হয়। তো আরবিআই যে 1935-এ স্থাপিত হয়, আরবিআই প্রতিষ্ঠার জন্য সুপারিশ করেছিল কারা? নরসিংহম কমিটি, তারপরে হচ্ছে হিল্টন ইয়ং কমিশন,
রঙ্গরাজন কমিটি আর হান্টার কমিশন? সঠিক উত্তর হচ্ছে হিলটন ইয়ং কমিশন। তারা সুপারিশ করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার জন্য। বাড়ির কাজ দেওয়া থাকবে, ভারতীয় জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা কার কাছে আছে? কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাবে। যারা এখনো ক্লাসে লাইক করোনি দ্রুত সকলে একটা করে লাইক করে ফেলো। অলরাইট, নেক্সট প্রশ্নে আসি আমরা। বিখ্যাত ওস্তাদ আলী আহমেদ হোসেন খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? উস্তাদ আলী আহমেদ হোসেন খান ছিলেন শাহনাই বাদ্যযন্ত্রের বাদক বা সানাই বাদক। আচ্ছা, সানাই বাদকের আরেকটা নাম বলতেই হয়, সানাই বাদকের আরেকটা নাম উস্তাদ ভারতরত্ন প্রাপক উস্তাদ বিসমিল্লাহ খান, তাই তো? উস্তাদ বিসমিল্লাহ খান। আচ্ছা, আরেকজনের নাম বলি, বাগেশ্বরী কামার। এরা হচ্ছে সানাই বাদকের মধ্যে পড়েন, ঠিক আছে? ভারতের প্রথম বাণিজ্যিক খনিজ তেল শোধনাগার কোনটি? প্রথম খনিজ তেল শোধনাগার কোথায় স্থাপিত হয়, বা প্রথম খনিজ তেলের খনি আমাদের ভারতের কোনটি ছিল? সেটি হচ্ছে দিগ্বয়। কোথায় আছে দিগ্বয়টা? কোন রাজ্যে? দিগ্বয়টা কোন রাজ্যে? আসাম রাজ্যে অবস্থিত আছে, অসম রাজ্যে। কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতার উল্লেখ আছে? ভেটো মানে কি? রাষ্ট্রপতির বিল বাতিলের ক্ষমতা, তাকে আমরা কি বলছি? ভেটো ক্ষমতা বলছি। তো রাষ্ট্রপতির বিল বাতিলের ক্ষমতা কোথায় আছে? তার ভেটো ক্ষমতা। ভেটো ক্ষমতা 111 ধারাতে ভেটো ক্ষমতা পাবো। আচ্ছা, রাষ্ট্রপতির এই যে ভেটো ক্ষমতা কত প্রকারের? 3 প্রকারের ভেটো হয়ে থাকে, তিনি যেটা প্রয়োগ করতে পারেন, তাই তো? ফার্স্ট হচ্ছে কি? পূর্ণাঙ্গ ভেটো, মানে কোনো একটা বিল সরাসরি বাতিল করে দেওয়া, সেটাকে পূর্ণাঙ্গ ভেটো বলি। সেকেন্ড হচ্ছে স্থগিতকারী, এটা থ হবে, স্থগিত, চলো, আচ্ছা স্থগিত, মাফ করবে, চলো। স্থগিতকারী ভেটো মানে কোনো একটা বিলকে সাময়িক সময়ের জন্য স্থগিত করে দেওয়া, বা সেটাকে কিছু সময়ের জন্য বাতিল করা, কিছু সময়ের জন্য বাতিল করা বা স্থগিত করে দেওয়া, যে দেখো পরে তোলা হবে বিলটা, এরকম স্থগিত করে দেওয়া, বাধা দেওয়া। সেকেন্ড, আরেকটা হচ্ছে, থার্ড ওয়ান হচ্ছে পকেট ভেটো, ঠিক আছে? থার্ড ওয়ান কি? পকেট ভেটো। হোয়াট ইজ পকেট ভেটো? পকেট ভেটো হচ্ছে কোনো বিলকে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়া, সেটাকে বলা হবে পকেট ভেটো। মানে ঠান্ডা অবস্থায় ফেলে দেওয়া কোনো বিলকে, পকেটে ফেলে দেওয়া। বিলটা কবে উত্তোলন হবে তা নিয়ে কোনো মানে চিন্তা ভাবনাই নেই, আজ থেকে 10 বছর পরে গিয়েও বিলটা ফেরত আসতে পারে এমন। তো বিলটাকে অনির্দিষ্ট কালের জন্য বাতিল করা, এটাকে বলা হচ্ছে পকেট ভেটো, ঠিক আছে? নেক্সট ওয়ান, নিরক্ষীয় অঞ্চলের অরণ্য নিচের কোন বৈশিষ্ট্য দেখা যায়? ঘন চিরহরিত, গাছের পাতা ঝরে যায়, গাছপালা খুব কম থাকে, নাকি শুধু ক্যাকটাস জাতীয় গাছ জন্মায়? এখানে সঠিক উত্তর হচ্ছে ঘন চিরহরিত হয় নিরক্ষীয় অঞ্চলের উদ্ভিদ, সবুজ উদ্ভিদ দেখতে পাওয়া যায়। কোন খেলায় প্রজ্ঞানন্দ রমেশ বাবুর নাম বিখ্যাত? আর প্রজ্ঞানন্দ। আর প্রজ্ঞানন্দ যে খেলায় বিখ্যাত সেটি হচ্ছে দাবা খেলার সাথে তিনি যুক্ত, দাবা বা চেস।
গাট্টা কুস্তি কোন রাজ্যের ঐতিহ্যবাহী কুস্তির মধ্যে পড়ে? চলো, এই ধরনের প্রশ্ন আমরা না সেন্ট্রাল এক্সামে খুব দেখতে পাই, জিডি বা ইত্যাদির এক্সামে। হ্যাঁ, এমটিএস এও আসে এই ধরনের এক্সাম, মানে খেলাধুলো থেকে প্রশ্ন, এই টাইপের খেলাধুলো থেকে সিজিএল সিএইচএসএল এর দেখতে পাওয়া যায়। যাই হোক, গাট্টা কুস্তি কোন ধরনের ঐতিহ্যবাহী কুস্তি? এটা হচ্ছে ডেয়ার স্টুডেন্টস কেরালাম রাজ্যের একটা ঐতিহ্যবাহী কুস্তি। এছাড়া চলো কেরালার একটা মার্শাল আর্ট সম্পর্কে জেনে রাখি। কেরালার মার্শাল আর্ট, কি মার্শাল আর্ট আছে কেরালাতে? একটা খুব গুরুত্বপূর্ণ মার্শাল আর্ট আছে যেটার নাম হচ্ছে কালারি পায়াত্তু। কালারি পায়াত্তু কোথাকার মার্শাল আর্ট? এটা হচ্ছে ডেয়ার স্টুডেন্টস আমরা দেখবো কেরালাম বা কেরালা রাজ্যের একটা মার্শাল আর্টের মধ্যে পড়ে। আর গাট্টা কুস্তি এটা হচ্ছে সেখানকার একটা কুস্তি, তাই তো। মহারাষ্ট্রে একটা কুস্তি আছে যেটাকে আমরা বলি কোলহাপুরি কুস্তি। কোলহাপুরি কুস্তি, এটা লিখে নাও তো দেখি। কোলহাপুরি কুস্তি কোথায় বিখ্যাত? মহারাষ্ট্রে বিখ্যাত। মহারাষ্ট্রের পশ্চিমঘাট স্থানীয়ভাবে কোন নামে পরিচিত? মহারাষ্ট্রে পশ্চিমঘাট পর্বতকে সহ্যাদ্রি বলা হয়। প্রযুক্ত বলের কারণে, চলো 18 নম্বর প্রশ্নটা, এটা গ্রুপ ডির একটা পিআইকিউ প্রশ্ন, ঠিক আছে। আরআরবি গ্রুপ ডিতে এই প্রশ্নটা এসেছে সম্প্রতিকালে। প্রযুক্ত বলের কারণে একটি বস্তু আনুভূমিক বা অনুভূমিক ভাবে স্থানান্তরিত হয়, এই ক্রিয়াটিকে কি, এই ক্রিয়াটি কি প্রকাশ করে থাকে? দেখো, কোনো একটা বস্তু আছে, এই বস্তুর উপরে তুমি বল প্রয়োগ করছো, এই বলের কারণে কি হবে? বস্তুটা স্থান পরিবর্তন করবে, তাই তো, এক স্থান থেকে অন্য স্থানে যাবে। তো তুমি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করছো, স্থান পরিবর্তন হচ্ছে, এর কারণে কি হচ্ছে? বস্তুর ভর কমায়। ভর কখনোই চেঞ্জ হয় না, কোথাও চেঞ্জ হয় না, ভর কমা বা বাড়া হবে না, ঠিক আছে। বস্তুর জড়তা, বল প্রয়োগ করলে ভর কমে বাড়ে না, ঠিক আছে। বস্তুর জড়তা বাড়ায়, কখনোই নয় বস্তু গতিশীল হয়, তো এখানে জড়তা কিভাবে বাড়াবে? আচ্ছা, বল দ্বারা কাজ সম্পাদিত হয়। এখন কাজটা বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু কাজ সম্পাদিত হয় এখানে, ঠিক আছে। সো বল প্রয়োগ করে কোনো বস্তুকে স্থানান্তরিত করাকে আমরা বলছি কি? কাজ। এটার যদি আমরা সংজ্ঞা দেখি তাহলে সংজ্ঞাটা এরকম হয়, কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় এবং বস্তুটির স্থান পরিবর্তন হয়, সেটাকে আমরা কার্য বা কাজ বলে থাকি। নওরোজ উৎসব কোন সম্প্রদায় পালন করে? দেখো, নওরোজ উৎসবটা হচ্ছে একটা নববর্ষ উৎসব, কাদের? পার্সি নববর্ষ, ঠিক আছে। পার্সি একটা নববর্ষ উৎসব নওরোজ। পোড়া চুনের রাসায়নিক নাম কি? পোড়া চুনের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড। চলো, এই ছিল আজকের আমাদের ক্লাস। আই হোপ তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে এবং খুব ইন্টারেস্টিং একটা ক্লাস ছিল, যেখানে অনেকগুলো প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা হলো। নেক্সট পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু ক্লাস দেখছো না, ক্লাসের কিন্তু ওয়াচিং কমে যাচ্ছে, কেন এরকম হচ্ছে আমি জানি না। তোমরা সকলে একটু ক্লাসটিকে শেয়ার করবে, বন্ধুরা যারা ক্লাস মিস করছো, তোমরা যদি প্রতিদিন ক্লাস না দেখে থাকো, দেখো প্রতিদিনের ক্লাস। এইভাবে তোমাদের জন্য প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছি, তো অবভিয়াসলি সকলে প্রতিদিন এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখো। কারেন্ট অ্যাফেয়ার্স যদি না চর্চা করো, তাহলে কিন্তু তোমার পরবর্তী দিকে অফসোস হবে যে কেন কারেন্ট অ্যাফেয়ার্সটা চর্চা করিনি। এখনকার সময় যারা রেল বা ইত্যাদির পরীক্ষা দেবে, কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করা ছাড়া কোনো পথ নেই। কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে চর্চা করতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।